এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলুন প্রথমে চলে যাই শিরোনামে। ত্রিমুখী সামরিক চাপে নাকাল ভারত। ইরানের নৌবাহিনী নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। চীনা দখল থেকে ভারতীয় ভূখণ্ড ফিরিয়ে আনায় একমাত্র জবাব, বলছেন ওয়াইসি। শুধু পাকিস্তান নয়, যে কারণে ভারতের এই যুদ্ধাস্ত্র নিয়ে চীনও উদ্বিগ্ন। ভারত চীন যুদ্ধ বাঁধলে যে দেশকে এগিয়ে রাখলেন বিশেষজ্ঞরা। এবং সর্বশেষ রয়েছে আন্তর্জাতিক অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইরান রাশিয়ার গুরুত্বারোপ। এই ছিল শিরোনামে। এবার চলুন চলে যায় বিস্তারিত সংবাদে। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করার জন্য এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করার জন্য। আর ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাদাখের গালওয়ানে বিরোধপূর্ণ সীমান্তে চীনা ও ভারতীয় সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের ঘটনায় পরস্পরকে দুষছে বেইজিং ও দিল্লি। এর মধ্যেই চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে প্রচ্ছন্ন হুমকি শুধু বেইজিংয়ের নয়, বরং চীন, পাকিস্তান ও নেপালের ত্রিমুখী সামরিক চাপে পড়তে পারে দিল্লি। ওই সংঘর্ষের পর সেনাদের প্ররোচনা দেওয়া বন্ধ করে ভবিষ্যতে নিজ বাহিনীকে নিয়ন্ত্রণের জন্য দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অভিযোগ করেছেন, সেদিন পরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছিল চীনা বাহিনী। এর জেরেই দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ ঘটে। সাংহাই একাডেমি অফ সোশ্যাল সায়েন্সের ইন্টারন্যাশনাল রিলায়েন্স ইনস্টিটিউটের রিসার্চ ফেলো হু ঝিয়াং বুধবার গ্লোবাল টাইমসকে বলেন, সীমান্ত পরিস্থিতি পরিবর্তনে কোনো ইচ্ছা আদৌ চীনের নেই। ঘটনাটি নিয়ন্ত্রণ রেখার চীনা অংশেই ঘটেছে। ফলে সংঘর্ষকালে ভারতের 23 জন সেনা সদস্য নিহত হয়। এই সংঘাতে ভারতীয় পক্ষ থেকে পুরোপুরি উস্কানি দেওয়া হয়েছিল। এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বলেন, ভারত একই সময়ে চীন, পাকিস্তান ও নেপালের সঙ্গে সীমান্ত বিরোধে জড়িয়েছে। পাকিস্তানের চীনের নির্ভরযোগ্যতা, কৌশলগত অংশীদারিত্ব। নেপালের সঙ্গেও বেইজিংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দুই দেশই চীনের প্রস্তাবিত বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশীদার। হু ঝিয়াং আরও বলেন, ভারত যদি সীমান্ত উত্তেজনা বাড়িয়ে তোলে তবে তারা 2টি বা এমনকি 3টি ফ্রন্টের সামরিক চাপের মুখোমুখি হতে পারে। এটি দিল্লির সামরিক সক্ষমতার অনেক বেশি বাইরে। এটি বরং ভারতকে একটি বিপর্যয়কর পরাজয়ের দিকে ঠেলে দিতে পারে। এই পরাজয় দিল্লির জন্য বিপর্যয়কর হবে, কেননা সেখানকার উদীয়মান হিন্দু জাতীয়তাবাদ এমন একটি ব্যর্থ পরিণতি মেনে নেবে না এবং মোদী সরকারের পতন ঘটবে, বলেছিলেন হু ঝিয়াং। ইরান বৃহস্পতিবার নতুন প্রজন্মের ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ইরানের নৌবাহিনী জানিয়েছে, গত মাসে মহড়ায় সময় ভুলবশত নিজেদের যুদ্ধজাহাজে গোলার আঘাতে 19 জন নাবিকের মৃত্যুর পরে এটি এই ধরনের প্রথম সামরিক মহড়া। সশস্ত্র বাহিনীর ওয়েবসাইটে ওমান উপসাগরের এই ছবি প্রকাশ করা হয়েছে। এতে যুদ্ধজাহাজ থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের হামলায় একটি জাহাজের বিস্ফোরণ ঘটতে দেখা যায়। বিবৃতিতে বলা হয়, স্বল্প ও দূরপাল্লা উভয় ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র 280 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত এনেছে। ক্ষেপণাস্ত্রের নকশা উৎপাদনের দায়িত্ব পালন করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও নৌবাহিনী। চীনা দখল থেকে ভারতীয় ভূখণ্ড ফিরিয়ে নেয়াই একমাত্র জবাব বলে মন্তব্য করেছেন দেশটির ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান ও লোকসভার সদস্য আসাদ উদ্দিন ওয়াসি। সোমবার সীমান্তে চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 20 ভারতীয় সেনা নিহতের পর বৃহস্পতিবার এক টুইট বার্তায় তিনি এ মন্তব্য করেন। ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত 6 বছর প্রধানমন্ত্রী মোদী চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে 18 বার কথা বলেছেন। এসব আলোচনার কারণ কি? চীন আমাদের ভারতীয় ভূখণ্ড গালওয়ান উপত্যকা দখল করেছে। 23 সেনা তাদের জীবন হারিয়েছে। এর একমাত্র জবাব আমাদের ভূখণ্ড ফিরিয়ে নেয়া। গত সোমবার রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক কর্নেল সহ 23 ভারতীয় সেনা সদস্য নিহত হয়। অসমর্থিত সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে দাবি করা হয়, চীনের 45 সেনা সদস্য নিহত হয়েছে। তবে চীন হতাহতের বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি।
এদিকে সীমান্ত উত্তেজনা নিয়ে সংঘর্ষের পর থেকে ৩ দফায় সামরিক পর্যায়ের লাদাখের সংঘর্ষস্থলে বৈঠকে বসেছে। তবে চীন সীমান্ত থেকে সেনা না সরানোর বিষয়ে অনড় অবস্থায় বৃহস্পতিবার আলোচনা ফলপ্রসূ হয়নি। শত্রুপক্ষের আক্রমণকে প্রতিহত করতে বারবারই নানা ধরনের অস্ত্র আবিষ্কার করেছেন ভারতীয় বিজ্ঞানীরা। শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে তাদের ভরসা কালি। ক্ষেপণাস্ত্র হামলা রুখতে ভারতের তৈরি কালি যে ধরনের অস্ত্র তা প্রায় কোনো দেশের হাতেই নেই। আমেরিকা সহ বেশ কয়েকটি দেশের হাতে লেজার অস্ত্রশস্ত্র রয়েছে, কিন্তু ভারত লেজার অস্ত্র তৈরির পথে না হেঁটে যে অস্ত্র তৈরি করেছে তা আরও ভয়ঙ্কর। এক উন্নত মানের ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী অস্ত্র তৈরি করেছে ভারতীয় বিজ্ঞানীরা, যাতে প্রাথমিকভাবে এসেছে সাফল্য। ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্রের নাম কিলো অ্যাম্পিয়ার লিনিয়ার ইনজেক্টর, যাকে সংক্ষেপে বলা হচ্ছে কালি। ক্ষেপণাস্ত্র হামলা বা আকাশপথে হওয়া যে কোনো আক্রমণ প্রতিরোধ করতে কালি তৈরি করেছে ভারত। কিন্তু শক্তি বাড়াতে বাড়াতে কালি এখন এমন পর্যায়ে পৌঁছেছে, মহাকাশে ভাসমান কৃত্রিম উপগ্রহকেও ধ্বংস করতে পারে এটি। লেজার অস্ত্র যেভাবে প্রয়োগ করা হয়, কালির ব্যবহারটাও অনেকটা সেই রকমই। কিন্তু লেজার অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর ভারতের তৈরি করা এই মিসাইল ডিফেন্স সিস্টেম। 1985 সালে কালি তৈরি করা শুরু করে ভারত। প্রথমে এর কার্যক্ষমতা সম্পর্কে খুব বেশি কিছু জানানো হয়নি। শিল্পের প্রয়োজনে ভারত নতুন প্রযুক্তির লিনিয়ার ইনজেক্টর তৈরি করেছে বলে জানানো হয়েছিল। ভারতের সশস্ত্র বাহিনীতে কালির অন্তর্ভুক্তি হওয়ার পর গোটা বিশ্বের টনক নড়ে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দাবি, প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্রকে আকাশেই ঝলসে দেওয়ার অস্ত্র তৈরি করে ফেলেছে ভারত। কালি যখন প্রথম তৈরি হয়েছিল তখন তা 0.4 গিগাওয়াট শক্তির ইলেকট্রন স্রোত নিয়ে আঘাত করতে সক্ষমতা রাখত। এরপরে ব্যবস্থা উন্নতি ঘটাতে ঘটাতে 5000 বলে যে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা তৈরি হয় তা বহুগুণ বেশি শক্তিশালী। 40 গিগাওয়াট শক্তির ইলেকট্রন স্রোত ছাড়াতে পারে কালি 5000। এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ইতিমধ্যেই ভারতীয় সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। কোনো ক্ষেপণাস্ত্র বা যুদ্ধবিমান ধেয়ে আসছে দেখলেই তাকে লক্ষ্য করে অসংখ্য ইলেকট্রন কণার তীব্র গতিসম্পন্ন স্রোত ছড়াবে কালি 5000। এই ইলেকট্রন কণার স্রোত প্রচণ্ড তপ্ত এবং বিদ্যুৎবাহী। সেই তপ্ত কণার স্রোত ও রশ্মি তড়িৎ চৌম্বকীয় বিকিরণে পরিণত হবে। সেই বিকিরণ মহাকাশে ছড়িয়ে থাকা মাইক্রোওয়েভের সঙ্গে সংযোগ স্থাপন করতে সক্ষম। কালি 5000 থেকে নির্গত ইলেকট্রন স্রোত শেষ পর্যন্ত পরিণত হবে মাইক্রোওয়েভের বিকিরণে। এই বিকিরণ প্রচণ্ড পরিমাণে ক্ষেপণাস্ত্রের দিকে ছুটে যাবে। লেজার অস্ত্র দিয়েও ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যায়, কিন্তু লেজার রশ্মি ক্ষেপণাস্ত্রে আঘাত করে তাতে ছিদ্র তৈরি করে সেটিকে ধ্বংস করে। এই পদ্ধতি সময় সাপেক্ষ। কালি 5000 যে মাইক্রোওয়েভ বিকিরণ ছাড়ে তা ছুটন্ত ক্ষেপণাস্ত্রের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে ক্ষেপণাস্ত্রটি ঝলসে যাবে, চোখের নিমিষে আকাশেই ধ্বংস হয়ে যাবে। ভারতীয় গণমাধ্যমের হিসেবে যুদ্ধ বাঁধলে চীন নয়, ভারতের পাল্লায় ভারী থাকবে। সেখানে কয়েকটি যুক্তিও তুলে ধরা হয়েছে, তবে গণমাধ্যমটি উল্লেখ করেছে চীনের সামরিক শক্তি বেশি। এদিকে কিছুদিন যাবত ভারত চীন সীমান্ত উত্তপ্ত হচ্ছিল পরিস্থিতি। মঙ্গলবার রাতে তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। 23 জন ভারতীয় সেনা নিহত হয়েছে এবং অনেকে আহত হয়েছে। কাঁটা লাগানো রডের মাধ্যমে এই হামলা চালিয়েছে চীনা সৈন্যরা। ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, এতে 43 জন সেনা সদস্য চীন হারিয়েছে, কিন্তু চীনের পক্ষ থেকে এমন কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। মঙ্গলবার রাত থেকেই লাদাখের গালওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকায় ভারত চীন সংঘাত চরমে পৌঁছায়। পাল্টা জবাব দিয়েছিল ভারতও। এই সবের ফলে দুই দেশের মধ্যে তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি। এখানেই সে প্রশ্ন উঠেছে, যুদ্ধ হলে কার শক্তির ক্ষমতা কতটুকু? নানা দিক খতিয়ে দেখে ভারতকে এগিয়ে রাখছে চীনের থেকে। মার্কিন ওয়েবসাইট সিএনএন এমনটিই দাবি করছে। পরমাণু শক্তির বিচারে তারা দুই দেশের কাছেই পরমাণু শক্তি আছে বলে দাবি করেছে এবং ভারত ও চীন দুই ক্ষেত্রে তাই। তবে জানিয়ে রাখা ভালো, 1964 সালে চীন প্রথম পারমাণবিক ক্ষমতাধর দেশে পরিণত হয় এবং ভারত তার 10 বছর পর। সামরিক ক্ষমতা হিসেবে চীনের 270টি ফাইটার জেট আছে এবং যেখানে ভারতের রয়েছে মাত্র 68টি। আর সেনাবাহিনীর দিক থেকে দুই দেশের কাছেই যথেষ্ট পরিমাণ সেনাবাহিনী রয়েছে একজন আরেকজনের উপর হামলা করার জন্য। আর যদি তিব্বত এবং এলএসিতে ভারতের বাহিনীর সংখ্যা প্রায় 2,25,000। অন্যদিকে
আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যাগুলোর জরুরি সমাধানের লক্ষ্যে ন্যায্য ও বহুমুখী সমাধানের ব্যাপারে সম্মত হয়েছে ইরান, রাশিয়া। প্রচলিত আন্তর্জাতিক আইনের ভিত্তিতে এ লক্ষ্যে এগিয়ে যেতে দেশ দুটো ঐক্যমত পোষণ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ এবং তার রুশ সমকক্ষ সের্গেই ল্যাভরভ গতকাল মস্কোয় এক যৌথ বিবৃতিতে ওই সিদ্ধান্তের কথা জানান। দুদেশের পররাষ্ট্রমন্ত্রী নিজেদের অভ্যন্তরীণ কিংবা পররাষ্ট্র বিষয়ে, বিশেষ করে বৈধ সরকার পরিবর্তনের জন্য অন্য দেশ বা সরকারগুলোর যে কোনো রকমের হস্তক্ষেপের নিন্দা জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ তুরস্ক সফরের জন্য পর রাশিয়া সফর করেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে চলমান পরিস্থিতিতে জরিপের কূটনৈতিক এই সফর থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে গুরুত্বপূর্ণ কিছু দিক রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সমঝোতা ও বিশ্ব সংস্থা, বিশেষ করে জাতিসংঘের নির্বাহী পরিষদ ও নিরাপত্তা পরিষদের বিভিন্ন ইশতেহার থেকে আমেরিকা একের পর এক নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। এই ঘটনা আন্তর্জাতিক রাজনীতি ও শৃঙ্খলার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। ইরানের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তেমনি একটি প্রস্তাবের অন্তর্ভুক্ত। এই বিষয়টি নিয়ে রুশ-ইরান পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় স্থান পেয়েছে। চলতি বছরের 18 অক্টোবর অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতে যাচ্ছে। মার্কিন অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থার অস্ত্র বিস্তার রোধ বিভাগের পরিচালক কেলসি ডেভেনপোর্ট বলেছেন, পম্পেও যদি ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে তাহলে পরমাণু সমঝোতার কবর রচিত হবে। কেননা পরমাণু সমঝোতায় দেওয়া অঙ্গীকারগুলো ইরান পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করেছে, যদিও বহুমুখী এই অঙ্গীকারগুলো সমঝোতার সকল পক্ষকেই সমানভাবে মেনে চলার কথা ছিল। আমেরিকান নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবের 25 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। এখন পরমাণু সমঝোতাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার পথে রয়েছে। এ বিষয়টি আইইএর মহাসচিবের প্রতিবেদনে উল্লেখ করার জন্য নিরাপত্তা পরিষদে নিযুক্ত ইরানের প্রতিনিধি কাজেম গারিবাবাদি নির্বাহী পরিষদের মৌসুমী বৈঠকে আহ্বান জানিয়েছেন।